আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আজকে যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট খবর সেটা হচ্ছে ট্রাম্প এবার রেগে, ভয়ঙ্কর রেগে, এবং সেই রাগে থরথর কাঁপছে মোহাম্মদ ইউনূস। মাথায় টুপি তো চলেই এসেছিল। বাংলাদেশে জেহাদি জঙ্গি সংগঠন যেগুলো রয়েছে সেগুলো ভয়ঙ্কর ভাবে অ্যাক্টিভ হয়েছিল। আজকে তারা ট্রাম্পের টুইটে থরথর করে কাঁপছে। তারও যথেষ্ট কারণ রয়েছে, কারণ আমেরিকাতে দুটো বড় বড় আতঙ্কবাদী অ্যাটাক, থ্যাঙ্কস টু আমাদের এবং আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স, যে এখনো পর্যন্ত আমাদের ভারত সেফ আছে। অতি অবশ্যই সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি। ওই একটাই মিশন যেটা বারবার ডোনাল্ড ট্রাম্প বলে গেছেন, মেক আমেরিকা গ্রেট আগেন। এবং ফেরও আপনারা বলতে পারেন যে ডেমোক্রেটের জো বাইডেনকে চরমভাবে কোণঠাসা করেছেন। তার পাশাপাশি যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যেটা বলার আছে না ভাই ওপেনলি বলো, যেটা বলার আছে ডিরেক্টলি বলো, যে সমস্যা হচ্ছে তাকে ডিরেক্টলি চার্জ করো। একদমই আপনারা ঠিকই বুঝছেন, র্যাডিক্যাল ইসলামিক টেররিজমকে নিয়ে টুইট করেছেন ট্রাম্প, এবং তিনি এটার জন্যই ফেমাস যে তিনি যা বলার থাকে ডিরেক্টলি তিনি বলে দেন। আজকে যে ঘটনাটি ঘটেছে আপনারা জানেন যে দুটো বড় বড় আতঙ্কবাদী অ্যাটাক হয়েছে আমেরিকাতে। প্রথম হচ্ছে শামসুদ্দিন জব্বার, তিনি হচ্ছেন কট্টর জেহাদি জঙ্গি সংগঠন থেকে শামসুদ্দিন জব্বার, যিনি অ্যাটাক করেছেন নিউ অরল্যান্সে আমেরিকার, যেখানে 15 জন মারা গেছে এবং 30 জন আহত হয়েছে। তার পাশাপাশি ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের বাইরে যে টেসলার সাইবার ট্রাক দাঁড়িয়ে ছিল সেখানেও বিস্ফোরক হয়েছে, সেখানে বোম লাগানো ছিল এবং সেটা ফেটে যাওয়াতেও আপনাদের জানিয়ে দিই বেশ কয়েকজন আহত হয়েছেন। এবং এই সমস্ত কিছুর মধ্যে 3টে মেন পয়েন্ট উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম হচ্ছে, একটিও জেহাদিকে ছাড়বো না, একটিও জেহাদিকে ছাড়বো না, রোহিঙ্গাকে বের করেই ছাড়বো। যে সমস্ত ইসলামিক শরণার্থী এসেছেন, এবং এমনটাও ওপেন কমেন্ট করেছেন যে লন্ডনকে দেখে আজকাল চেনা পর্যন্ত যাচ্ছে না, রোহিঙ্গাকে ছাড়বো না, এবং মুসলিম শরণার্থী যারা এই সমস্ত জঙ্গি সংগঠনকে অ্যাক্টিভ করছে, যেখান থেকে জেহাদি তৈরি হচ্ছে, তাদের কাউকেই ছাড়া যাবে না। এবং আপনারা খুব ভালো করে জানেন যে জো বাইডেনের শেষ হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প খুব শীঘ্রই 20 তারিখের দিকে আমরা তাকে বসে রয়েছে যে তিনি আসবেন, মেন চেয়ারে বসবেন, এবং সেখানে অতি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই যে পরিষ্কার ভাবে বলছেন যে একটাও কট্টরপন্থীকে ছাড়া যাবে না। টাইম ওয়েস্ট না করে আমি প্রথমে আপনাদের সামনে সেই টুইটটি ওপেন করব, যেখানে আপনারা দেখতে পাবেন যে কতটা ওপেন ভাবে ট্রাম্প লিখেছেন। যেদিন ঘটনাটি ঘটেছে অর্থাৎ 1 জানুয়ারি, বছরের প্রথম দিনে এরকম ভয়ঙ্কর অ্যাটাক, এবং আপনারা জানেন যে ট্রাম্পের হাতে আর 4 বছরই টাইম আছে, সুতরাং যতটা এন্ডে যাওয়া যায় ততটাই তিনি শক্ত হয়ে দেখাবেন, এটাই স্বাভাবিক। যেখানে তিনি টুইট করেছেন এবং বলেছেন, when I said that the criminal coming in are far worse than the criminal we have in our country, যে সমস্ত ক্রিমিনাল বাইরে থেকে আছে তার থেকে ফার ওয়ার্স্ট হচ্ছে যে সমস্ত ক্রিমিনাল আমাদের দেশের মধ্যে রয়েছে। দ্যাট স্টেটমেন্ট ওয়াজ কনস্ট্যান্টলি রিফিউটেড বাই ডেমোক্রেট অ্যান্ড ফেক নিউজ মিডিয়া, বাট ইট টার্নড আউট টু বি ট্রু। এটাই সত্যি হয়ে দেখাচ্ছে। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুইট, এটা তো প্রথম ছিল, সেকেন্ড টুইট যেটা আজকে করেছেন সেটাও হচ্ছে, with the Biden open border policy, I said many times during rallies and elsewhere, the radical Islamic terrorism and other forms of violent crime will become so bad in America that it will become hard to even imagine or believe. That time has come, only worse than ever imagined. Joe Biden is the worst president in the history of America, a complete and total disaster. ভয়ঙ্কর ওপেন ভাবে বলেছেন যে এই সমস্ত ইসলামিক টেররিজম যেগুলো অ্যাক্টিভ হয়ে দাঁড়িয়েছে, ভয়ঙ্কর ভাবে অ্যাক্টিভ হয়ে দাঁড়িয়েছে, সেগুলো মানে জো বাইডেনের জন্য হচ্ছে। গোটা দেশ জুড়ে যে সমস্ত ওপেন বর্ডার পলিসির জন্য আজকে ভুগছে আমেরিকা। কেন বলছি আমি সেটাও জানিয়ে দিই, কতটা ভয়ঙ্কর ব্যাপার। যে জেহাদি আমেরিকাতে ব্লাস্ট করিয়েছে, এই যার নাম হচ্ছে শামসুদ্দিন জব্বার, তিনি আর কেউ না, তিনি আমেরিকান আর্মিতে ছিলেন 2007 সাল থেকে। 2007 সাল থেকে দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে একজন ব্যক্তি যিনি আমেরিকান আর্মিতে ছিলেন
সে জেহাদি কট্টরপন্থী কি করে হয়ে গেল? সে এরকম টাইপের জেহাদ কি করে করতে পারলো? এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট তিনি বললেন যে বাইরের থেকে আসা যে সমস্ত অপরাধী রয়েছে তার থেকে বেশি ওয়ার্স্ট হচ্ছে আমাদের দেশে যারা এক্সিস্ট করছে, আমাদের দেশে থেকে যারা ক্ষতি করছে। তার মধ্যে হচ্ছে এই ব্যক্তি যিনি প্রথমেই জানিয়ে দিই যে আফগানিস্তানে যখন আমেরিকান ফোর্স ছিল, আর্মি ছিল, তখন এই ব্যক্তিও ছিলেন আফগানিস্তানে। 2007 সাল থেকে তিনি আমেরিকান আর্মিতে ছিলেন এবং সেনাতে থাকার পরও তিনি আমেরিকায় অ্যাটাক করলেন। তার মানে বুঝতে পারছেন যে কিভাবে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে রাজনৈতিক ফের বদলের জন্য জঙ্গি সংগঠনগুলো এতটা অ্যাক্টিভ হয়েছে যে বিভিন্ন দেশে ডিস্টার্ব করার প্ল্যানিং চলছে এবং বিভিন্ন দেশে একটা তাণ্ডব করার প্ল্যানিং চলছে। যে কারণে আমি আপনাদেরকে বলেছিলাম যে 20 তারিখের দিকে আমরা ওয়েট করে বসে রয়েছি। বাংলাদেশের রাজনীতিতেও ভয়ঙ্কর পরিবর্তন এসছে। আমি যেমনটা আপনাদেরকে বলেছিলাম সেনা প্রধানকে নিয়ে মোহাম্মদ ইউনূসের সাথে সম্পর্ক আপনারা সবটাই জানেন, এবং মোহাম্মদ ইউনূসের মতো এডুকেটেড লোক তো বটে, ডেফিনেটলি এডুকেটেড মানুষ তিনি, তারপরেও যেভাবে মাথায় টুপি নিয়ে তিনি একটা পার্টিকুলার সম্প্রদায় হয়ে যেভাবে তিনি হিন্দুদের উপর অত্যাচারকে সহ্য করছেন সেটাও আমরা দেখতে পাচ্ছি। আজকেও কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বেল পায়নি, সেটাও আমরা দেখতে পেলাম। কিন্তু ট্রাম্পের এই টুইটে থরথর কাঁপবে মোহাম্মদ ইউনূস, কারণ এই মোহাম্মদ ইউনূস হচ্ছেন জো বাইডেনের লোক, ট্রাম্পের নয়। এবং এই র্যাডিক্যাল ইসলামিক টেররিজমের এগেনস্টে যাকে বলা হয় যে অ্যাটাক স্টার্ট, এটা অলরেডি স্টার্ট করে দিয়েছেন জো বাইডেন, যার মাধ্যমে আপনারা এখন দেখবেন যে গোটা বাংলাদেশ জুড়ে মিডিয়াতে একটাই খবর এখন চলছে, শেখ হাসিনা কি ফিরতে পারে? মোস্ট লজিক্যাল স্টেটমেন্ট আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আমরা একদিন হঠাৎ করে টিভি অন করলাম 5 তারিখে এবং দেখতে পেলাম শেখ হাসিনা দেশ ছেড়ে বেরিয়ে গেছে, কিন্তু তার ব্যাকে যে এত বড় গেম প্ল্যান হয়েছে এবং তার পেছনে যে পলিটিক্স হয়েছে সেটা আমরা কোনোটাই জানতে পারিনি, কান খবর হয়নি। সুতরাং এটাও অবাস্তব কিছু না যে একদিন আমরা দেখতে পাবো যে শেখ হাসিনা সত্যি করেই বাংলাদেশে গিয়ে বসে গেলেন এবং বললেন আমি তো কোনোদিনই ক্ষমতা ছাড়িনি এবং আমি রিজাইনও করিনি। এর অ্যাকচুয়াল কেন বলছি আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। একটা অডিও ক্লিপ এবার চরম ভাবে ভাইরাল হচ্ছে। প্রথমে তো আপনারা জানেন যে জয় বাংলা, শেখ হাসিনা ফিরবে, সমস্ত ভাইরাল হচ্ছে। যে সমন্বয়ককে নিয়ে আমি ভিডিও করেছিলাম, থ্রেড চলছে, তাদের ফেসবুক আইডি খুঁজেই পাওয়া যাচ্ছে না, হ্যাক হয়ে গেছে। বাংলাদেশ চরম ভাবে অশান্ত, মানে ফেরো আন্দোলনের মুখে, যেখানে শেখ হাসিনাকে নিয়ে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ইনফরমেশনের খাতিরে আপনাদেরকে জানিয়ে দিই যে বাংলাদেশের ইলেকশন কমিশনের দিক থেকে জানানো হয়েছে যে আওয়ামী লীগ যদি ইলেকশন লড়তে চায় তাহলে আমার কোনো সমস্যা নেই, উপদেষ্টা যদি হ্যাঁ বলে দেয় তাহলে ডেফিনেটলি আওয়ামী লীগ ইলেকশন লড়তে পারে। কিন্তু ইতিমধ্যে যত দিন যাচ্ছে ততই কিন্তু সত্য সামনে আসছে, একটা ইমোশন গ্রাউন্ড কাজ করছে বাংলাদেশে এবং বাংলাদেশের মিডিয়াতে চর্চা হচ্ছে যে শেখ হাসিনা কি ফিরতে পারে। কারণ শেখ হাসিনাকে নিয়ে যে অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে টুঙ্গিপাড়ায় নাকি চলে যেতে চেয়েছিলেন শেখ হাসিনা, তার ভারতে যাবার বিন্দু মাত্র প্ল্যানিং ছিল না। তিনি এটা বলে দিয়েছিলেন যে যখন আমি দেশ চালাতে পারছি না, যখন আমার প্রতি মানুষের আস্থাই নেই, তো আমি ভাই ক্ষমতা ছেড়ে দিয়ে টুঙ্গিপাড়াতে গিয়ে আমার শেষ জীবন কাটাবো। এই সমস্ত প্ল্যানিং এর কথা অলরেডি তিনি 4 তারিখে লাস্ট 4 আগস্ট তিনি বলেছিলেন যে আমি ছেড়ে দেবো, আমি টুঙ্গিপাড়ায় চলে যাব। কিন্তু এই যে বলেছিলাম আর্মি শেখ হাসিনার সাপোর্টে, এবং আমি আপনাদেরকে রিপোর্ট করেছিলাম যে আর্মি কিন্তু যোগাযোগে রয়েছে শেখ হাসিনার। আর্মি সেনা প্রধানও আপনারা দেখলেন যে গতকালকেই কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন কথা বলেছেন, ভারতের সাথে বন্ধুত্বের কথাও তিনি কিন্তু উল্লেখ করেছেন। তার মানে আমার রিপোর্টে কিন্তু কোথাও ভুল ছিল না। যেখানে আমি জানিয়ে দিই আপনাদেরকে যে শেখ হাসিনাকে বলা হয়েছিল যে সামনে আছে আন্দোলনকারী, ব্যাকে আছে ভয়ঙ্কর জঙ্গি সংগঠন যারা অ্যাক্টিভ হয়ে পড়েছে, আর তার রেজাল্ট হচ্ছে মার্ডার, আপনাকে মেরে ফেলা হবে। তো কোন সাহসে আপনাকে আমরা টুঙ্গিপাড়ায় রেখে ভাববো যে না চলো শেখ হাসিনা আমাদের দেশের প্রধানমন্ত্রী সুরক্ষিত আছে? এটা হতে পারে না। সুতরাং যেভাবে মব এগিয়ে আসছে আর যা অলরেডি প্ল্যানিং ছকা হয়ে গেছে, তাতে আমরা ক্যালকুলেট করছি যে 45 মিনিট লাগবে তাদের আসতে। তো আপনি প্লিজ ভারত চলে যান, যার জন্য শেখ হাসিনা তো রিজাইন পর্যন্ত দিতে পারেনি, তিনি যেতে চাননি। তাড়াহুড়ো করে তাকে বসিয়ে দেওয়া হয় হেলিকপ্টারে এবং বলা হয় যে আপনি ভারত যান, যেখানে আপনারা এটা ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে সেই শেখ হাসিনাকে নিয়েই এখন ফেরও বাংলাদেশ তোলপাড়। বলছেন তিনি তো অ্যাটলিস্ট উন্নতি তো করেছিলেন, পদ্মা বাঁধকে নিয়ে তিনি তো কথা বলতেন, তিনি তো অ্যাটলিস্ট পদ্মা সেতুকে নিয়ে তিনি তো অ্যাটলিস্ট কথা বলতেন। তো সেই শেখ হাসিনাকে মিস করছি আমরা চরম ভাবে, সেই শেখ হাসিনাকে বাংলাদেশ ফিরে পেতে চাই। আরে উন্নতি তো করছিলেন তিনি তো চট্টগ্রাম বন্দরও ভারতকে ইউজ করতে দেয়নি, নিজের দেশের স্বার্থে। তো আজকে সেই সমস্ত মিডিয়ারা অ্যাক্টিভ হয়েছে এবং ক্যালকুলেট করতে লেগেছেন, তাহলে কি শেখ হাসিনা ফিরতে পারে? শেখ হাসিনা ফিরতে পারার পলিটিক্স আমি খুব ভালো বুঝতে পারছি, এই কারণেই বলবো, কারণ
যেভাবে গোটা দেশ জুড়ে ওই জেহাদিকে তাড়ানো এবং টেরর অ্যাক্টিভিটিস যে অ্যাক্টিভ হচ্ছে তাদেরকে দমন করার যে চেষ্টা চলছে সেটাও আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। এবং অতি অবশ্যই ধীরে ধীরে একটা যে ফ্রন্টে ছিল বাংলাদেশকে নিয়ে যে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, বাংলাদেশ এবার ফ্রি, সেই জায়গা থেকে এখন ফিরে আসছে যে শেখ হাসিনা ভারত যেতে চায়নি, শেখ হাসিনা দেশেই থাকতে চেয়েছিলেন, শেখ হাসিনাকে নিয়ে একটা ইমোশনাল একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে তো। বাংলাদেশের রাজনীতি কিন্তু তাই বলছে। লোকাল মানুষকে জিজ্ঞেস করুন, হিম্মত পর্যন্ত ছিল না। এই যে ছাত্র আন্দোলনকারী এক জায়গায় হতে গেছিল তাকে তুলে ধরে ধুয়ে দিয়েছে কমপ্লিট। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি যে পলিটিক্স আমরা জানি না তার ব্যাকেও কিন্তু ভয়ঙ্কর পলিটিক্স হয়। এই সমস্ত পলিটিক্সের মধ্যে, সমস্ত কিছুর মধ্যে ভারত যে এখনো সেফ, আমেরিকার মতো কান্ট্রিতে দুবার আতঙ্কবাদী অ্যাটাক হয়ে গেছে, সেখানে ভারত যে এখনো সেফ, বাংলাদেশ বর্ডারে এত তঞ্চিত হওয়ার পরেও ভারতে এখনো পর্যন্ত কোনো আতঙ্কবাদী অ্যাটাক যে হয়নি, সেই কারণে আমাদের না দাঁড়িয়ে আমাদের এবং আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সকে না স্যালিউট জানানো উচিত। কারণ লাস্ট দিনও অর্থাৎ এই বুধবার দিনও বিএসএফ এর জন্য বিরাট বড় প্ল্যানিং থেকে বেঁচে গেল ভারত। যেখানে বলছিলাম না যে কোনো আন্দোলন, যে কোনো স্লিপার সেলকে অ্যাক্টিভ করতে গেলে টাকা লাগে, টাকা সব জায়গাতেই লাগে, ঠিক সেরকম ভাবে সমস্ত আপনারা দেখে নিন না, যে কোনো জঙ্গি অ্যাটাক, জঙ্গি সংগঠন অ্যাক্টিভিটিস, স্লিপার সেল সবার কানেকশন কিন্তু বাংলার সাথে। এই ঠিক কোচবিহার ভারত বাংলাদেশ সীমান্তের দিনহাটা বর্ডারের ওখানে ধরা পড়লো 89 লক্ষ টাকা বিদেশি মুদ্রা, মানে ডলারে ধরা পড়েছে 89 লক্ষ টাকা, মানে অ্যাপ্রক্স এটা 1 crore। এখান থেকে আমরা এটুকু ক্যালকুলেট করতে পারছি যে একটা জেহাদি সংগঠনকে ফান্ডিং করার জন্য ইটস আ হিউজ টাকা, এটা হিউজ ফিগার। যেটা বিএসএফ জওয়ানদের জন্য ধরা পড়লো, তাকে আমাদের স্যালিউট করা উচিত কি তারা আজকাল বর্ডারের যে জিরো লাইন হয় না, সেই জিরো লাইনে দাঁড়িয়ে আমাদের প্রোটেকশন দিচ্ছে নিজের জীবন বাজি রেখে। আরে যখন বাংলাদেশ থেকে জেহাদিরা ঢোকে বা বাংলাদেশ থেকে প্ল্যানিং করে ভারতে ঢোকা হয়, তখন তারা ঝুন্ডে ঢোকে, তারা 30-35টা একসঙ্গে ঢোকে, যেখানে আমরা এটাও জানি যে ভারত বাংলাদেশ বর্ডার প্রপারলি ফেন্সিং করা নেই। অর্থাৎ হয়তো যেভাবে পাহারা দেওয়া হয় বিএসএফ দের, হয়তো দুটো বিএসএফ এক জায়গায় আছে, তাও আবার হয়তো 3 কিলোমিটার 4 কিলোমিটার বা অ্যাটলিস্ট 2 কিলোমিটার দূরে দূরে, তাদের ওপর চড়াও যখন হয় 30-35, আরে মিনিমাম 20 জন যখন চড়াও হয়, তাদের সাথে ফাইট করতে হয় বিএসএফ কে, স্যালিউট করার কথা। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর বাংলাদেশের মুখ্যমন্ত্রীর গলার আওয়াজ হচ্ছে সেম। বাংলাদেশের সুর এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সুর এক কেন ভাই? যেখানে বাংলাদেশ বলছে যে বিএসএফ মহিলাদের উপর অত্যাচার করে, বিএসএফ মহিলাদের উপর অত্যাচার করে, বিএসএফ রা পাখির মতো মারছে বাংলাদেশিদেরকে, পাখির মতো, সেখানে মমতা ব্যানার্জি আপনি কোন মুখে বললেন ভারতে থেকে যে বিএসএফ মহিলাদের উপর অত্যাচার করে? আপনি না সেই সমস্ত ইউটিউবার এবং রিপোর্টারদের উপর নোটিশ পাঠিয়ে দেন, একদম লিগ্যাল নোটিশ, যে অপপ্রচার এবং উত্তেজিত করার মতো প্রচার করা হচ্ছে, সেই কারণে অ্যারেস্ট করে নেওয়া হোক, তাদের যা সমস্ত ভিডিও করার যে সমস্ত জিনিস রয়েছে সবগুলোকে সিজ করে দেওয়া হোক। আপনি যে অপপ্রচার করছেন এবং উত্তেজিত মন্তব্য রাখছেন, তার এগেনস্টে কি? আমি প্রথমেই বলে দিই যে মমতা ব্যানার্জির আমি বক্তব্য তো আপনাদেরকে শোনাবই, কিন্তু তার আগে আমি জানিয়ে দিই যে মুখ্যমন্ত্রী পদকে আমি যথেষ্ট সম্মান দিই। আমি পার্টিকুলার সেই ইন্ডিভিজুয়াল পার্সনকে বলছি, মমতা ব্যানার্জিকে, কি আপনার হিম্মত কি করে হলো বর্ডার সিকিউরিটি ফোর্সকে নিয়ে এরকম ভয়ঙ্কর মন্তব্য রাখার? ভালো করে এক একটা পয়েন্ট শুনবেন যেটা আমি চালাচ্ছি। জেলার ডেভেলপমেন্ট হবে না, প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। ছি ছি, ধিক্কার। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বলছেন, ভাই রাজ্য পরে আগে দেশ বলি, আমি আমার দেশকে নিয়ে আমি বেশি টেনসড। আমেরিকাতে আতঙ্কবাদী অ্যাটাক হয়ে গেল, বিরাট বড়, যা রুল করে, সেই ভারত এখনো পর্যন্ত সেফ আছে। আপনি বর্ডার সিকিউরিটি ফোর্সকে নিয়ে বলছেন যে মহিলাদের উপর অত্যাচার করছে, ঠোঁট কাঁপেনি?
আমি প্রাউড ফিল করি যে আমি আপনাকে একবারও ভোট দিইনি। আর আমি সত্যি বলছি যে আমি লজ্জিত যারা যারা এই মহিলাকে ভোট দিয়েছেন, আমি লজ্জিত আপনাদের জন্য। ভাবুন, ফোর্সকে নিয়ে বলছেন। আরে ভাই, যে ইমেজ আমাদের কাছে ক্লিয়ার আছে, আপনার বাংলা পুলিশের মতো না, আসাম থেকে পুলিশ যৌথভাবে এসে আসামি ধরেছে, এখানে জঙ্গি ধরেছে, বাংলাদেশের জঙ্গি যারা অ্যাক্টিভ হয়েছে আমাদের রাজ্যে ভোট। আরে ভাই, যে মাস্টার মাইন্ড কোথাকার জঙ্গি সংগঠনের মাস্টার মাইন্ড, যে প্ল্যানিং ছোক ছিল চিকেন নেক এরিয়াতে ব্লাস্ট করানোর, মাস্টার মাইন্ড কোথাকার? বাংলার। কোথায় থাকতো? বাংলায় থাকতো। কোথায় ভোট দিত? বাংলায় ভোট দিত। কোন এরিয়াতে ভোট দিত? মুর্শিদাবাদে। দুটো জায়গায় ভোটের অধিকার ছিল, একটা কান্দি বিধানসভা, একটা হরিহর পাড়া, যতদূর আমার মনে পড়ছে, আমি রিপোর্টটা কভার করেছিলাম। তো মমতা ব্যানার্জি সেটাকে নিয়ে ভাবুন, বিএসএফ ঢুকিয়ে দিয়েছিল, আপনাকে বলা হয়েছিল যে চলো ভাই ভোটার আই কার্ড করে দাও, ভোট দেবে এবার। সেই সংগঠনরা কাকে ভোট দিয়েছে? কোন সরকারকে ভোট দিয়েছে? কোয়েশ্চেন তো আপনার উপরে ওঠে। আপনি কোন হিম্মতে এই কথাটি বললেন যে বিএসএফ অ্যাডজাস্ট করে মানুষ ঠকাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএসএফ দিন রাত খেটে বাংলাদেশ থেকে একটা মাছি পর্যন্ত যখন ঢুকছে তারাই কিন্তু মেরে জলে ফেলে দিচ্ছে যে একটাকে ঢুকতে দেবো না। কারণ এখন বাঁদরামি না, ভারত বাংলাদেশ বর্ডার চরম উত্তেজিত লেভেলে রয়েছে, এখন নয়। আর যদি ভারতে আসতেই হয় তো লিগালি আসো, তার টপকে নয়। বিএসএফই তো নিজের জানের বাজি রেখে নিজের ফ্যামিলিকে ছেড়ে জিরো লাইনে পাহারা দিচ্ছে, তো তাদেরকেও বোম মেরে উড়িয়ে দেওয়া যেতেই পারে হয়তো। ফ্যাক্ট বলছি তো। আপনি কোন হিম্মতে এত ভয়ঙ্কর অ্যালিগেশন, যেটার জন্য আপনি কি লোককে বলেন যে তারা অপপ্রচার ছড়াচ্ছে মিডিয়া, তাদেরকে আমি নোটিশ পাঠাবো, লিগালি তারা উত্তেজিত করছে, তারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এটা কি মন্তব্য ছিল যে মেয়েদের উপর বিএসএফ অত্যাচার করে? তাহলে বাংলাদেশি মিডিয়া এবং আপনার মধ্যে কি পার্থক্য থাকলো? আপনিও বলছেন যে মহিলাদের উপর অ্যাটাক করছে, মেয়েদের উপর অ্যাটাক করছে, বিএসএফ করছে। সিরিয়াসলি আমি আবার বলছি, আমি গর্বিত যে আমি আপনাকে একবারও ভোট দিইনি, যেখানে আপনার প্রশাসন, আমি বলতে চাই না, আমি এত ইন্টারেস্টেড না, আপনার প্রশাসনকে আপনি চার্জ করুন, আপনি টুপি পরান, যে আপনার সুপার গুলোকে বলছিলেন তো চার্জ করছিলেন আজকে প্রশাসনিক বৈঠকে, ডিএম কি করছো তোমরা, কালিয়াচকে কি হয় আমি জানি, আমিও জানি কালিয়াচকে কি হয়, আপনার স্টেপ কি সেটা বলুন। পুলিশ মন্ত্রীকে টুপি পরাচ্ছেন আপনি, আপনারই নেতাকে মেরেছে, আপনারই দলের নেতাকে মেরেছে এই তো দুলাল চন্দ্র সরকার। তাহলে বিএসএফ কে স্যালিউট জানান যে এখনো আতঙ্কবাদী অ্যাটাক হয়নি। বিএসএফ তো আপনার সাবজেক্টও না, আপনি পুলিশকে কন্ট্রোল করতে পারছেন না, আপনি বিএসএফ কে নিয়ে বড় বড় বাতেল্লা মারছেন। আপনি কি বললেন? করাপশন, ব্যাংক টু ব্যাংক ট্রানজাকশন হয় তো ব্যাংক নাকি হ্যাক হয়ে যায়, ব্যাংক নিজেদের কেয়ার করে না। ব্যাংক হ্যাক হবে, ব্যাংকের কেয়ার পরে জানবো, আগে আপনি বলুন যে আপনার দলের লোক এত করাপ্টেড কেন? টিএমসি মানে করাপ্টেড, সেটাও আমি জানি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। আচ্ছা, মমতা ব্যানার্জি করাপশনকে দুষ্টুমি বলেছেন, আপনারা জানেন? শুনবেন ভিডিওটা, খুব ভালো করে শুনবেন। বলছেন যে দুষ্টুমি করে ফেলে কর্মীরা। দুষ্টুমি কি ওয়ার্ড এগুলো? আপনি না মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী পদের অমর্যাদা হচ্ছে বলে আমি মনে করছি এখানে, যেখানে আপনারা অবাক হয়ে যাবেন। সার্ভেতে এসেছে যে আমাদের দেশের সব থেকে গরিব মুখ্যমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং আপনারা এটাতে অবাক হবেন না যে সব থেকে বড় লোক কোন দলের যদি নেতা কর্মীরা হয়ে থাকে তাহলে সেটা টিএমসি, যেখানে মমতা ব্যানার্জি মিথ্যে, আমি আবার বলছি আমি সিএম পদকে অসম্মানিত করতে চাই না, আমি বলছি ইন্ডিভিজুয়াল পার্সনকে যে মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন, ওপেন মিথ্যা কথা বলেন। তিনি বলছেন যে এই বীরভূমে যত করাপশন হচ্ছে, যত বালি পাচার হচ্ছে, পাথর পাচার হচ্ছে, যত সব নাকি বিজেপি ফান্ডিং করছে, না বিজেপির ফান্ডে ঢুকছে, বিজেপির পার্টি ফান্ডে ঢুকছে। আচ্ছা, টুলু মন্ডল বিজেপির লোক ছিল, আমি তো অবাক হয়ে গেলাম যে ব্যক্তি সেলিব্রিটিদেরকে আনতে পারে কোটি কোটি টাকা দিয়ে, সেই ব্যক্তি পার্টি ফান্ডে কত টাকা দিতে পারে? ভাই কথা বলবো তো লজিক বলবো, স্ট্রেট কাট বলবো, কারণ আমি তো ভাই কারোর টাকায় খাইও না চলিও না, ভ্যালিড কথা বলছি আমি। যে টুলু মন্ডল ওখানে কোনো নেতা মন্ত্রীকে দেখেছিলেন টিএমসি? কেন? ইডি লেগে যাবে বলে? টুলু মন্ডল কোথাকার? আপনারা ভাবতে পারছেন এটা কি মুখ্যমন্ত্রী বক্তব্য যে বালু পাচার পাথর পাচার হচ্ছে বিজেপির হিম্মত আছে করার? আপনি একটা পার্টিকুলার দলকে টার্গেট করে পলিটিক্স করছিলেন প্রশাসনিক বৈঠকে, যেখানে হাসবেন না, এটা ফ্যাক্ট। আজকে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আমি জানিয়ে দিই আপনাদেরকে, বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের মাথায় হাত পড়ে গেছে রিপোর্ট দেখে। ঘাটার মাস্টার প্ল্যানকে নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল, যেখানে আমি হাওয়ায় বলছি না, বলা হয়েছে যে কেন্দ্র এবং রাজ্যের 50% অনুদান দেওয়ার কথা, কেন্দ্র দিলেও রাজ্য দেয়নি, এটা ওপেন বলা আছে।
এবং যার জন্য এই বিচারপতি টি.এস. সিগদিয়ানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বলেছেন ঠিক আছে, তো রাজ্য আমাকে রিপোর্ট পেশ করুক যে তারা ঘাটাল মাস্টার প্ল্যানকে নিয়ে কতদূর এগিয়েছে, রিপোর্টে জানিয়ে দিক না বাঁধের কাজ কতদূর এলো, বন্যার কাজ কি হলো। আপনারা অবাক হয়ে যাবেন এবং হাসবেন আপনারা নিজের জায়গায় বসে যে রিপোর্টে কতটা বাঁধের কাজ হলো, কিভাবে জল বন্যা থেকে মানুষকে রক্ষা করবে, যেটা 1959 থেকে এই প্রবলেম চলে আসছে, তার জায়গায় রিপোর্টে ছিল কটা লুঙ্গি দান করা হয়েছে, কতজন মানুষকে খাবার দেওয়া হয়েছে, কতজন মানুষকে মশারি দেওয়া হয়েছে। সরকার চলছে, এটা জোকারগিরি হচ্ছে। তো আমি বলবো না, আমি বাড়াতে চাই না, এবার আপনারা বিচার করুন ভাই, যারা ভোট দিয়েছেন তারা বিচার করুন। আমি সত্যি আমি প্রাউড যে এই দলে আমি ভোট দিইনি একদিন, আমি দিতে ইন্টারেস্টেডও না। এসব কি ওপেন মিথ্যা কথা তিনি ওপেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন। কিন্তু সব থেকে প্রাউড করার বিষয় হলো আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সকে নিয়ে আমি আবারও বলছি, আমি ধিক্কার জানাই, আমি নিন্দা করছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম বক্তব্য রাখলেন বর্ডার সিকিউরিটি ফোর্সকে নিয়ে। আপনি বলতে পারতেন যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন আমি কি করে ভুলতে পারি। ভয়ঙ্কর কথা বলেছেন তিনি। দাঁড়ান আমি বলি আপনাদের, আমি লিখে রেখেছি লাইনটা। বলছে এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডারে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করে চলে যাচ্ছে। বলছে বিএসএফ এর অনেক ভেতরের কাজ, এর মধ্যে কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট আছে। বিএসএফ এর ভেতরের কাজ গুন্ডা পাঠানো, মার্ডার করা। যখন আপনি বলতে পারেন যে মহিলাদের উপর অত্যাচার করছে, তাহলে আমার আর কোনো কমেন্ট করার জায়গা নেই। বাকি আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু আমি ফেরও বলছি যে থ্যাঙ্কফুল আমাদের এবং আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের উপর আমি গর্ববোধ করি যে এখনো আমাদের ভারত এতটা জঙ্গি চারিদিকে ধরা পড়ার পরেও সিকিউর আছে। আর সমস্ত জঙ্গির উৎপত্তি যেখানে গিয়ে অক্সিজেন নিচ্ছে না, যেখানে থাকছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। অবাক হবেন না, পাশের বাড়ি থেকে স্লিপার সেল অ্যাক্টিভ হয়ে গেলে একদম অবাক হবেন না, এটাই বাস্তব আর এটাই ঘটছে। যাই হোক, অতি অবশ্যই 20 তারিখের দিকে আমাদের নজর তো থাকবে, যেখানে গোটা বাংলাদেশে এখন তোলপাড় লেগেছে। আর র্যাডিক্যাল ইসলামিক টেররিজমের এগেনস্টে মমতা ব্যানার্জির আরেকটা রূপ আপনাদেরকে দেখতে হবে। আপনি তো বলবেন, সবই তো বললেন, আপনারা নিজেরাই বলবেন এমন যে মমতা ব্যানার্জি তো চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে একটা লাইনও খরচা করেননি, একটা লাইন না। সেখানে আমাদের দেশের বিএসএফ কে নিয়ে বলছেন, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে একটা লাইনের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খরচ করেননি। আমরা ওনাকে নিয়ে টার্গেট করতে চাই না, উনি নিজেই নিজেকে প্রমাণ করে দেন বারবার যে আমার ভিতরে কি আছে। আসলে একটা মানুষ কতক্ষণ নিজেকে চেপে রাখবে? বিগ বসে তো 3 মাসে রিভিল হয়, হলো তো রাজ্যের মুখ্যমন্ত্রী 15 বছর। যাই হোক, আজকে এখানে এন্ড করি।